আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা চ্যাপ্টার 5 এ ছিলাম। যে অ্যাক্টিভিটিগুলো করছিলাম আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি শেষ করেছি। আজকে আমরা 5.3.3 নিয়ে আলোচনা করব। চলো তাহলে বিষয়টা দেখে নিই যে এখানে কি আছে। সো লেটস প্র্যাকটিস হোয়াট উই হ্যাভ লার্ন। চলো আমরা অনুসরণ করি যে আমরা কি শিখেছি। এর আগের লেসনে আমরা যেটা শিখেছিলাম এখানে সেটা প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। এই কাজটি করার জন্য তোমাদের নির্দেশনা আছে, এটা দেখে নিই আমরা। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস ইন পেয়ার্স গ্রুপস। জোড়া অথবা দলে নিচের বাক্যগুলো পড়ো। এখানে কিছু বাক্য দেওয়া আছে বা সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো তোমরা পড়বে। দে আর নট লজিক্যালি অ্যান্ড ক্রোনোলজিক্যালি অর্গানাইজড। সেগুলো নিয়মতান্ত্রিক ভাবে বা যৌক্তিক ভাবে সাজানো নেই। লজিক্যালি মানে হচ্ছে যৌক্তিক ভাবে এবং ক্রোনোলজিক্যালি মানে হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে। Identify the different cohesive devices used to connect the sentences and organize them to make a meaningful paragraph. এখানে যে প্যারাগ্রাফগুলো আছে এগুলোকে আরো অর্থপূর্ণ করার জন্য তোমরা বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইসগুলো চিহ্নিত করবে এবং সেন্টেন্সগুলোকে কিভাবে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয়েছে সেগুলো দেখবে। Follow the structure of a paragraph while organizing the sentences. এখানে তোমরা যখন এই সেন্টেন্সগুলো সাজাবে, সাজানোর ক্ষেত্রে প্যারাগ্রাফগুলোর গঠনগুলো তোমরা একটু মেনে চলবে। Later share it with the whole class. পরে এটি পুরো ক্লাসে শেয়ার করবে। সো মূলত আমরা এখানে টেক্সট পড়বো। ছোট্ট একটি টেক্সট দেওয়া আছে, যেটার মূল কাজ হচ্ছে এই টেক্সট কিন্তু এলোমেলো ভাবে দেওয়া আছে। অ্যাকচুয়ালি রিঅ্যারেঞ্জ তোমরা করেছো যারা, তারা বোঝো। এলোমেলো করে দেওয়া আছে, তুমি এটা প্যারাগ্রাফ অনুযায়ী এবং কোহেসিভ ডিভাইস আমরা যে পড়েছি এই অধ্যায়টা কিন্তু কোহেসিভ ডিভাইস নিয়ে, সেই কোহেসিভ ডিভাইস অনুযায়ী এগুলো আমাদের সাজাতে হবে। চলো আমরা ফার্স্টে বাংলা করে পড়ে নিই, তারপর আমরা সাজিয়ে দেখব। ফাইনালি, সব শেষে বা অবশেষে, the bird has provided a constant source of joy and comfort for Portion, providing him with a loyal friend and companion. সো এখানে বলা হচ্ছে যে সব শেষে পাখিটি পোর্শনকে যে কিভাবে সোর্স অফ কনস্ট্যান্ট সোর্স মানে নিরবচ্ছিন্ন যে আনন্দ দেওয়া যায় এবং স্বস্তি দেওয়া যায় এবং একজন ভালো বন্ধু ও সঙ্গী হওয়া যায়, এটি কিন্তু পাখিটি পোর্শনকে শিক্ষা দিয়েছিল বা সরবরাহ করেছিল। নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে এলোমেলো করে দেওয়া আছে বলে কিন্তু ফাইনালি মানে সব শেষেটা প্রথমে দেওয়া আছে। Firstly, প্রথমত, the bird has shown him the importance of patience through the long and laborious process of building a nest. প্রথমে পাখিটি তাকে দেখিয়েছিল যে দীর্ঘ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কিভাবে একটি বাসা তৈরি করে যায়, আর এটার মাধ্যমে কিন্তু পাখিটি তাকে ধৈর্যের শিক্ষা দিয়েছিল বা গুরুত্বটা বুঝিয়েছিল। Proshun's bird teacher has played an important role in his life by teaching him valuable life lessons and being a faithful companion. প্রসূনের যে পাখি শিক্ষক ছিল তিনি তাকে শিক্ষা দিয়েছিলেন যে জীবনের মূল্যবান লেসনগুলো থেকে কিভাবে একজন বিশ্বস্ত জীবনসঙ্গী হওয়া যায় এবং এই ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটি কিন্তু ওই পাখি শিক্ষকটি পালন করেছিলেন। Thirdly, তৃতীয়ত, the bird has demonstrated to him the importance of being adaptable by adjusting its behavior according to different situations. এবং তৃতীয়ত, এই পাখিটি তাকে দেখিয়েছিল যে কিভাবে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন পরিবেশে সবকিছু খাপ খাইয়ে নেওয়া যায়। ওভারঅল, সর্বোপরি, Proshun's bird teacher has been an exceptional role model. সবশেষে বলা যায় যে প্রসূনের যে বার্ড টিচার মানে পাখি শিক্ষক ছিলেন তিনি হচ্ছেন একজন রোল মডেল ছিলেন, imparting essential life skills and providing him with unwavering companionship. এবং তাকে যে একজন জীবনসঙ্গী হওয়া যায়, অটুট জীবনসঙ্গী পেতে হলে বা অটুট একজন সঙ্গী পেতে হলে যে কিভাবে তাকে সামনের দিকে যেতে হবে এবং জীবনের যে গুরুত্বপূর্ণ স্কিলগুলো আছে বা দক্ষতাগুলো আছে সেগুলো কিন্তু তিনি শিক্ষা দিয়েছিলেন। Secondly, the bird has taught him the value of hard work by tirelessly searching for food and looking after its young. এবং দ্বিতীয়ত ভাবে পাখিটি তাকে শিক্ষা দিয়েছিল যে কিভাবে একেবারে টায়ারলেসলি মানে হচ্ছে পরিশ্রম ক্লান্তহীন ভাবে খাদ্য অনুসন্ধান করা এবং তার বাচ্চাগুলোকে লালন পালন করার মাধ্যমে কিন্তু হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম শিক্ষা দিয়েছিল। অ্যাকচুয়ালি গল্পটি হচ্ছে যে প্রসুন্স নামে
তার একজন ব্যক্তির পাখি শিক্ষক ছিল এবং তাকে তার জীবন সম্পর্কে কিছু ঘনিষ্ঠ তথ্য এখানে সরবরাহ করেছে, যেমন হার্ড ওয়ার্কিং, এরপরে হচ্ছে প্যাশেন্স, ধৈর্য ধরতে হয়, জীবনে কিছু করতে হলে ধৈর্যের কোনো বিকল্প নেই এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, এটি কিন্তু এখানে বলা হচ্ছে। সো নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যে এলোমেলো ভাবে বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের কাজটি দেখো, এখানে দেখলে আরো সহজ হবে। এখানে তোমাদের একটি গ্রিড দেওয়া হয়েছে, এই গ্রিডে মিনিংফুল ওয়েতে প্যারাগ্রাফটা সাজাতে হবে। এখন কিভাবে তোমরা সাজাবে একটি এখানে করে দেওয়া হয়েছে, এভাবে তোমাদের করতে হবে। এখানে স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ, মানে এই প্যারাগ্রাফটার স্ট্রাকচার আছে, যে ইন্ট্রোডাকশন কি ছিল, দ্য টপিক সেন্টেন্স। এখানে টপিক সেন্টেন্সটা কি, কোহেসিভ ডিভাইস কোনটি ব্যবহার করা হয়েছে, দ্য পারপাস অফ ইউজিং দ্য কোহেসিভ ডিভাইস, এবং এই কোহেসিভ ডিভাইসের যে পারপাস বা উদ্দেশ্য আছে সেটি কি। সো ফার্স্টে যেটা বলা হয়েছিল, Prosun's bad teacher has played an important role in his life by teaching him valuable life lessons and being a faithful companion. জীবনে একজন যে ভালো জীবন সঙ্গী দরকার বা বিশ্বস্ত সঙ্গী দরকার এবং জীবন সম্পর্কে ঘনিষ্ঠ কিছু লেসন শিক্ষার মাধ্যম কিন্তু প্রসূনের বাদ টিচার তাকে দিয়েছিল, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি হচ্ছে কিন্তু ইন্ট্রোডাকশন। সো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এটাকে সাজিয়ে নেব সুন্দর করে, সিকোয়েন্সিয়ালি আমরা সাজাবো। এরপরে আমরা এই গ্রিডের কাজটি করব। গ্রিডের কাজটি হচ্ছে এখানে বডিতে তোমাকে লিখতে হবে যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এরপরে ওভারঅল, এভাবে এটি পূরণ করতে হবে। সো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে যে এটিকে আগে আমরা প্যাসেজ আকারে সুন্দর করে সাজিয়ে নেব। কিভাবে সাজাবো, আমরা কোহেসিভ ডিভাইস অনুযায়ী সাজাবো। চলো তাহলে অ্যান্সারটা আমরা দেখে নেই। এটি হচ্ছে আমাদের সাজানো, যে একটা এলোমেলো ছিল, সাজিয়ে নিলাম। ফার্স্টে আমি ওখান থেকে সাজিয়ে দিয়েছি, যেহেতু আগে আমি বাংলা করে দিয়েছি তাই এটা আমি পড়ে জাস্ট শোনাচ্ছি তোমাদের। প্রথমটা কি হবে, Prosun's bus teacher has played an important role in his life by teaching him valuable life lessons and being a faithful companion. এবার আছে কি দেখো, ফার্স্টলি, আমরা জানি যে কোহেসিভ ডিভাইস গুলো যখন ব্যবহৃত হয় ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল, মানে তুমি কোনো কাজের ধারাবাহিকতা বর্ণনা করবে তখন একটার পর একটা ব্যবহৃত হয়। আমরা যদি দেখি আমাদের প্যাসেজটা আরেকবার লক্ষ্য করো, এখানে ফাইনালি প্রথমে দেওয়া আছে, ফার্স্টলি এখানে এই শেষে দেখো সেকেন্ডলি, মাঝখানে থার্ডলি, আবার ওভারঅলটাও কিন্তু এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের আগেই বলা হয়েছে কোহেসিভ ডিভাইস অনুযায়ী সাজাতে হবে। সো প্রথমেই আসবে হচ্ছে ফার্স্টলি যুক্ত যে প্যাসেজটি ছিল সেটি, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা করতে পারবে। এরপরে তোমরা লিখবে সেকেন্ডলি যুক্ত যে সেন্টেন্সটা ছিল সেটি, এরপরে থার্ডলি, তারপর ফাইনালি, এবং সব শেষে হচ্ছে ওভারঅল যুক্ত করা এই প্যারাগ্রাফটা তুলে দিবে। এভাবে তোমরা সুন্দর করে আগে সাজিয়ে নেবে। নেক্সট গ্রিডের কাজটি ছিল সেটি হচ্ছে যে ইন্ট্রোডাকশন কোনটা, টপিক সেন্টেন্স দেওয়া ছিল, এটি আমরা 2 নাম্বার থেকে দেখব। যেখানে বডি প্যারাগ্রাফে কি থাকে, দ্য সাপোর্টিং ডিটেইলস টু এস্টাবলিশ দ্য টপিক সেন্টেন্স। বলছে সাপোর্টিং ডিটেইলস মানে এস্টাবলিশ টপিক সেন্টেন্স। টপিক যে সেন্টেন্সটি ছিল এটিকে সমর্থনযোগ্য যতগুলো বাক্য আছে এখানে সবগুলোই কিন্তু বডি প্যারাগ্রাফে যুক্ত থাকে। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফের বডি। সো এখানে ফার্স্টলি যুক্ত যে সেন্টেন্সটি ছিল হুবহু তুলে দিয়েছি, এজন্য আর পড়ালাম না আমি। এখানে ফার্স্টলি ব্যবহৃত হয়েছে, এটা একটি কোহেসিভ ডিভাইসেস। আর এই কোহেসিভ ডিভাইসের অর্থ কি, কেন ব্যবহৃত করা হয়েছে, টু মেক আ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স। এই যে টপিক সেন্টেন্সটা আমাদের ছিল, যে প্রসূনের বাদ টিচার তাকে জীবন সম্পর্কে ঘনিষ্ঠ কিছু শিক্ষা দিয়েছিল, ধৈর্য এবং কঠোর পরিশ্রম, এই সেন্টেন্সটার সাথে ফার্স্টলি কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়েছে সংযোগ করার জন্য বা সিকোয়েন্সিয়ালি একের পরে এক ক্রমান্বয়ে লেখার জন্য ব্যবহার করা হয়েছে। সো বডি প্যারাগ্রাফ 2 তে আমরা দেখব সেকেন্ডলি যে যুক্ত যে প্যারাগ্রাফটি ছিল সেটা তোমরা এখানে তুলে দিবে। আর সেকেন্ডলি কেন ব্যবহার করা হয়েছে, একই কথা, টু মেক আ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স, যে টপিক সেন্টেন্সের সাথে সিকোয়েন্সটাকে গড়ে তোলার জন্যই কিন্তু আমরা সেকেন্ডলিটা ব্যবহার করছি। সেম ভাবে আমরা থার্ডলি ব্যবহার করব। আর থার্ডলি যুক্ত তোমরা এখানে প্যাসেজটি তুলে দিবে, প্যারাগ্রাফটি তুলে দিবে। এই প্যারাটা থার্ডলি কেন ব্যবহার করা হয়েছে, টু মেক আ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের সাথে একটা ক্রমান্বয় বা ধারাবাহিকতা বজায় রাখার জন্য থার্ডলি ব্যবহার করা হয়েছে।
এবার হচ্ছে ফাইনালি যুক্ত প্যারাগ্রাফটা তোমরা এখানে অ্যাড করে দিবে। এরপরে ফাইনালি কেন ব্যবহার করা হয়েছে, টু মেক আ সিকোয়েন্স উইথ টপিক সেন্টেন্স সেম, কেননা আমরা জানি যে কোনো কিছু বর্ণনা বলার পরে ফাইনালি অবশেষে কি হলো সেটা আমরা বলে থাকি। নেক্সটে আমাদের ছিল ওভারঅল যুক্ত যে প্যারাগ্রাফটা আছে সেখানে তোমরা একটা অ্যাড করে দিবে। আর এটা ছিল কিন্তু কনক্লুশন আর দ্য কনক্লুডিং সেন্টেন্স, এই সেন্টেন্সটা দিয়ে কিন্তু এটাকে কনক্লুড করা হয়েছে, মানে উপসংহার টানা হয়েছে। সেটি কেন ব্যবহার করা হয়েছে, আমরা কোহেসিভ ডিভাইস যেখানে দেখতে পাচ্ছি ওভারঅলটা ব্যবহার করা হয়েছে টু সামারাইজ কনক্লুড দ্য প্যারাগ্রাফ। এই যে আমরা প্যারাগ্রাফটা পড়লাম, এই প্যারাগ্রাফটাকে শেষ করার জন্য বা সামারিটা শেষ করার জন্য এখানে ওভারঅল শব্দটি ব্যবহার করা হয়েছে। মূলত এটি ছিল আমাদের কাজ, যেটা হচ্ছে তোমাদের এলোমেলো করে সাজানো ছিল এবং সুন্দরভাবে তোমাকে বলে দিয়েছে যে তোমরা যখন এটি সাজাবে তখন তোমরা এখানে কোহেসিভ ডিভাইসের ক্রমান্বয়ে সিকোয়েন্সিয়ালটা যাতে বজায় থাকে সেই অনুযায়ী সাজাবে। কারণ কোনো একটা কাজ করতে হলে প্রথমে ফার্স্টলি বলতে হয়, সেকেন্ডলি বলতে হয়, থার্ডলি বলতে হয়, এরপর যদি ফোর্থলি থাকে হয়, এখানে নেই, ফাইনালি আছে এবং সবশেষে ওভারঅল আছে। সো এগুলো হচ্ছে আমাদের আজকের এই ক্লাসের কাজ। এখানে এই গ্রিডটা তোমরা সম্পন্ন করবে। এন্ড নেক্সটে আমরা 5.3.4 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।